30 আগস্টটা সামনে আনতে বা পালন করতে আগে আমাদের যারা আমাদের সাথে ভিকটিম ফ্যামিলি সব মায়ের ডাকের আমরা যারা তাদেরকে রাস্তায়ও দাঁড়াতে দেওয়া হতো তাদেরকে। আপনার রাউন্ড টেবিল এখন অ্যারেঞ্জ করছেন, এখানে হাজারো ইন্টেলিজেন্স হয়তো থাকতো, তো এরকম কোনো আয়োজন হতোই না, কথাই হতো না তখন। আর আমাদেরকে যারা রাস্তায় দাঁড়ান তাদেরকে বলা হতো রাষ্ট্রদ্রোহী, সরকারের বিরুদ্ধে কথা বলছে। আর আধা ঘন্টা বা এক ঘন্টার বেশি আসলে এখানে অনেকে আছে যারা আমাদের সাথে তখন থেকেই এই আন্দোলন এক যুগেরও বেশি, বিগত 17 বছরের সময়ের। এই যে কথাগুলো যে গুম হয়ে গেছে কিভাবে হলো, হ্যাঁ, যারা বিগত 15 বছরে ফিরে এসছে গুম থেকে, হুমাম কাদের চৌধুরী ভাইয়ের মতো এরকম যারা আছে তাদের কাছ থেকে তখন থেকেই কিন্তু কিছু কিছু ইনফরমেশন আমরা জানি। এরকম টর্চার হয়, সিক্রেট ডিটেনশন সেলগুলোকে এরকম চোখ বেঁধে রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয়। কিন্তু এটার ভয়াবহতা বা ভয়ানক যে পরিণতিগুলা এগুলার এটার জন্য আসলে ইনকোয়ারি কমিশনকে ধন্যবাদের জায়গায় আনতে হয় যে তারা এইটার যে আয়নাঘরগুলোকে সামনে আনা, ইনভেস্টিগেশনের যতটুকু সাধ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। কিন্তু আমাদের জন্য যারা আমরা ভিকটিম, আমাদের মা, আমাদের সাথে ভাইদের স্ত্রীরা যারা বা সন্তানরা যারা আমরা আছি, তাদের জন্য আসলে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। অনেক বেশি ওই কারণ হচ্ছে কি, আমাদের জন্য স্বাভাবিক কোনো জীবন ধারণ আসলে আমরা করতে পারিনি বিগত এক যুগেরও বেশি সময়। এই যে আমাদের দিকে আঙুল তোলা হতো বা আমরা যেহেতু এদের পরিবারের কেউ গুম হয়ে গেছে, একটা ভিন্নভাবে আঙুল তোলা হতো এবং এদেরকে সবসময় সার্ভেইলেন্সের মধ্যে রাখা হতো, ডিফারেন্ট কাইন্ড অফ হ্যারাসমেন্ট মাল্টিপল ওয়েতে। যেটাই এই যেহেতু ভাইদেরকে গুম করা হয়েছিল এই কালচারটা ক্রিয়েট করার জন্য, এবং ওই কালচারটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছিল আমাদের সাথে। এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 বছর কিন্তু হয়ে গেছে, 1 বছর হয়ে যাওয়ার পরেও আপনি দেখেন যে আমরা নিঃসন্দেহে বলি অনেক কাজ করছে কমিশন, কিন্তু কমিশনকেও একটা স্ট্র্যাটেজি নিতে হয় যে আমি 250 কেস স্পিক করবো, বিকজ আমি এর বাইরে কিন্তু যেতে পারছি না। বাট আমাদের যে চাওয়াটা, আমাদের এত হাজারো ভিকটিম ওইখানে সারা বাংলাদেশে যারা বলেছে 1850, কিন্তু যারা বলে নাই তাও কিন্তু রয়ে গেছে পাশে। এই মানুষগুলার কিন্তু সমানভাবে আশা করে তাদেরও একটা কিছু আইডেন্টিফাই হোক। আমরা জানি ইনকোয়ারি কমিশনের রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি একটা ফ্রেমের মধ্যে করা, বাট আমাদের চাওয়ার জায়গাটা তো ওইটা যে প্রথম থেকে যেটা 12 বছর আগে থেকে ছিল, যে একটু সন্ধান দরকার যে ভাইয়ের কি হয়েছে। প্রত্যেকটা পরিবার এটা আসলে দাবি রাখে যে জানার তাদের ফ্যামিলি মেম্বারের সাথে কী হয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ায় পরে যাই, আমাদের বিচার ব্যবস্থা একেবারেই ধ্বংস ছিল তখন, আমরা ওই বিচারিক প্রক্রিয়ায় না যাই, কিন্তু সত্যটা জানার জন্য প্রত্যেকটা পরিবারের আসলে তখন থেকেই অধিকার আছে। তো সেই জায়গায় আসলে আমাদের এখনকার পরিস্থিতিতে 1 বছর পরেও এই কাজগুলো এগুচ্ছে। আমরা ডিটেনশন সেলের যেই রিপোর্টগুলো আপনারা দুইবার দিয়েছেন, আরেকটা যেটা আমাদের থেকে চাওয়া ছিল যে আমরা কিন্তু রিপোর্টটা দেখতে পাই না ভিকটিমদের পক্ষ থেকে, হ্যাঁ। তো এই জিনিসটা কি কোনোভাবে আমাদের সাথে শেয়ার করা যায় কিনা, যেটা যদি কোনো এভিডেন্সিয়াল সিক্রেসি মেনটেন করার জন্য যতটুকু করার, বাট তারপরেও পুরো জিনিসটা আমাদের কাছে কখনো আসে না, এবং ওইটাই স্বচ্ছতা দেয় না। যেটা হাসিন ভাই বললেন, আপনারা কিন্তু অনেক কাজ করছেন, কিন্তু আমরা আসলে কতটুকু পর্যন্ত জানতে পারছি। আরেকটা যেটা আমাদের যে সার্ভাইভার যারা অনেক বছর ছিল, শর্ট টার্ম লং টার্ম ছিল, তাদের তথ্য আসছে এবং তাদেরকে আমরা কিন্তু মামলা হয়রানি থেকে বাঁচানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তাদেরকে আমরা হয়তো একটা জায়গায় নিতে পারবো। যেই অনেক ম্যাসিভ একটা নাম্বার হচ্ছে মিসিং, যাদেরকে তুলে নিয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত ফেরত আসেনি, এই নাম্বারটা অনেক বেশি। ওই স্ট্র্যাটেজিটা যেটা এই নাম্বারে, যেমন আমার গত 4 দিন আগে আমার কাছে ভাটারা থানা থেকে ফোন এসছে যে আবার আপনি আসেন, আপনার সাথে কথা বলতে হবে। তো এইটা যদি আমাকে এখন বলে ভাটারা থানা পুলিশ, তো এইটা এইভাবে কাজ করছে আসলে, ডিফারেন্ট ইনস্টিটিউশন এখন এইভাবে কাজ করছে, এবং আমাদের আরও ভিকটিম ফ্যামিলিদেরকেও কিন্তু এভাবে পুলিশ ফোন করছে এবং জানতে চায়। যারা তথ্য চায় সবসময় দিয়েছি, 12 বছরও দিয়েছি, এখনও দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের যেই মানে সংখ্যাটা বা এই পর্যন্ত যে এই যে 350-র বেশি, যে সংখ্যাটা আসলে 350-র বেশি কিনা, বাট আমরা এখন লিস্টেড যেটা বলি যে 350-র বেশি, যেটা যারা গুম হয়ে যাওয়ার পরে এখনও ফেরত আসেনি, সেই মানুষগুলার
পরিবারগুলোকে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করে দেয়া যে তাদেরকে এই বাহিনী তুলে নিয়ে গেছে এবং তারপর থেকে তাদের সাথে হয়তো কি করা হয়েছে। যেই নাবিলাপাড়ার প্রেজেন্টেশনে যেই নৌকাটা দেখানো হয়েছিল শীতলক্ষার, তো প্রথমে যখন আমরা এই সমস্ত ঘটনা শুনতাম আমরা কিন্তু প্রত্যেক জায়গায় যাই তখন থেকেই 2013-14 থেকেই। ওই শীতলক্ষায় ট্রাস্ট মি আমার মনে হয় আমি 4 বার গিয়েছি ছোট নৌকা দিয়ে, তাদেরকে জিজ্ঞেস করেছি কি করে এখানে ব্রিজ থেকে মানুষ ফেলে কিনা। তো ভাইকে কি করেছে হয়তো এরকম কোনো জায়গা থেকে যেগুলো আপনারা বর্ণনা করেন, এটা আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এই যে 12-13 বছর গো থ্রু করে মানে এইটাই বহন করে আসছি। আর এই পরিবর্তনে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাতেই আছি যেই কষ্টটা আমার মনে 5ই আগস্টের পরে অনেক বেশি হয়ে গেল আর আমাদের জন্য। যে আগে একটা আশা ছিল যে জানবো বা এক ভাই বা আমাদের যাদের এত পরিবারের এত সদস্যরা কোথায় একটা জায়গা থেকে তো বের করে আনবো, কেন তাদেরকে মেরে ফেলবে ইলিগাল কাস্টাডিতে রেখে। হ্যাঁ, 5ই আগস্টের পরে যেটা হলো ফার্স্ট 3 দিনই কিন্তু আমরা ডিজিএফআই অফিসের সামনে ছিলাম। তো ডিজিএফআই চিফ হেড আমাদের সাথে বসলো, তালিকা নিল, কথা বলল, সব করছে, এরপরে আর কিছু হয় না। কিন্তু আপনি দেখেন আপনারা যখন আয়নাঘরগুলো ভিজিট করলেন, এই যে আয়নাঘরগুলোকে যে ডিস্ট্রয় করা হইতেছে, আমি আসলে ধন্যবাদ জানাই যে এই ভাঙা ওগুলার থেকে কিন্তু আপনারা এত দূর যেই তথ্য আনছেন সেখান থেকে, তাহলে এইটা তো একটা কন্টিনিউয়াস ক্রাইম এখন পর্যন্ত, আজকে পর্যন্ত। কারণ আজকে পর্যন্ত এই এভিডেন্সগুলো ধ্বংস করা হচ্ছে। আজকে পর্যন্ত আমাদেরকে বলতে হচ্ছে যে ইনকোয়ারি করতে গিয়ে ইনভেস্টিগেশনে যে লোকগুলোকে ডাকা হচ্ছে তারা তথ্য দিচ্ছে না কেন, যেখানে আমরা নাম ধরে স্পেসিফিক আইডেন্টিফাই করে বলতেছি যে এই মানুষগুলো সেখানে ছিল এবং একদম সত্য নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, তাদের ভিতরকার তথ্যের ভিত্তিতে, সেইখানেও কেন এই প্রতিবন্ধকতার সৃষ্টি করতে? এইটার দায়টা কে নেবে? রাষ্ট্র নিতে হবে তো। এই দায়ের জন্যই তো আমরা এতদিন রাস্তায়, এই দায়ের তো প্রত্যেকটা পরিবার আশা করে যে তারা জানার জন্য। আর হচ্ছে আমি প্রথমেই যেটা যে যদি মানুষ সবাই মনে করে যে না আমরা সেনাবাহিনীর দিকে আঙুল তুলতে চাচ্ছি বা আমার দেশের রাষ্ট্রীয় সংস্থার দিকে আঙুল তুলতে চাচ্ছি, আমাদের মনে হয় না আমাদের কারোরই ইন্টেনশনে সেটা আছে। কিন্তু যারা এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এতদিন, তাদের যখন বিগত 15 বছর পরোয়া করে নাই তাদের ইউনিফর্মের, আমার মনে হয় এতটা হত্যাযজ্ঞ দেখার পরে আসলে তারা কিসের পরোয়া করে যাচ্ছে, আসলে তারা কোন সত্যটা লুকাতে চাচ্ছে। আসলে এইটাও যে আরেকটা ক্রাইম, ওইটার পরে এটাও অনেক বড় একটা ক্রাইমে তারা জড়িয়ে যাচ্ছে। তো এইটার দায়ভারও তাদেরকে নিতে হবে। এখন পর্যন্ত বাধা দেওয়া ইনকোয়ারিতে, ইনভেস্টিগেশনে, বিচারিক প্রক্রিয়ায় যেতে, আর যেখানে আপনারা জানেন বিগত সময় র্যাব কিন্তু ক্ষমা চেয়েছিল, র্যাব যে ক্ষমা চেয়েছিল তারপরে তাদের অ্যাকাউন্টেবিলিটি কী ছিল, তাদের রেসপন্সিবিলিটি কী ছিল? শুধুমাত্র ক্ষমা চাওয়া নাকি একটা দায়সারাভাবে বলে দেওয়া যে গুম খুনের সাথে তারা জড়িত ছিল? তো সেই জায়গা থেকে তারা কি কোনো এভিডেন্স প্রডিউস করেছে? একটা ইনকোয়ারি কমিশন আছে দেশে, ভিকটিমরা আছে দেশে, কারো কাছে, ইন্টারিম গভর্নমেন্ট আছে, কারো কাছে কি কোনো এভিডেন্স এনেছে? আনে নাই। তো সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি যে হাসিনা পালিয়ে গেছে, মাথাটা চড়ে গেছে, কিন্তু স্ট্রাকচারে বাকি অংশটা আসলে রয়ে গেছে, যেই বাকি অংশটা এই কাজগুলো করতে আসলে বাধা দিচ্ছে। এবং আমরা আসলে খুব পরিষ্কারভাবে বলতে চাই, বিগত সময়ে আমরা কিন্তু এতটুকু ভয় পাই নাই হাসিনার দিকে আঙুল তুলতে, সত্যটা সামনে আনতে শেখ হাসিনা কী কী করেছে, কার ডিরেকশনে কী কী হয়েছে। আজকেও যাদের এগেনস্টে অ্যালিগেশন, যে অফিসাররা ইনভলভ ছিল, যে এজেন্সিগুলো ইনভলভ ছিল, তাদের সত্যগুলো সামনে আনতে আমাদের বিন্দুমাত্র দ্বিধাবোধ হবে না। এবং আমরা জানি না আসলে আমরা সামনের দিনগুলো কি দেখতে যাচ্ছি, কারণ একটা ট্রানজিশনাল ডেমোক্রেসিতে কোন দিকে যায়, কিভাবে হচ্ছে, এটা অনেক বেশি ডিফিকাল্ট সিচুয়েশন। এবং আমি আজকের পরে কালকে কি হবে আমরা জানি না। কিন্তু এই সময়টাতে আমার মনে হয় যে আমরা অ্যাটলিস্ট আমাদের জায়গা থেকে এতটুকু সরব থাকবো যে প্রত্যেকটা ফ্যামিলি যতক্ষণ না জানে তার ভাই বা তার সন্তান, তার হাজব্যান্ডের সাথে কি করা হয়েছে, তার বাবার সাথে কি করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ওইভাবেই থাকবো যেভাবে আমরা হাসিনার পিছনে ছিলাম। আরেকটা যেটা আমরা বলতে চাই যে এই ভালনারেবিলিটি, এই যে টর্চার লেভেল, তারপরে হচ্ছে আপনার সিক্রেট ডিটেনশন সেলগুলা, এটা যদি করা যায়, যে জাদুঘর
এটা আসলে শুধুমাত্র মানে অল্প কিছু মানুষ না, সারা দেশের অনেক মানুষেরই চাওয়া এটা, হাজারো ভিকটিম যারা তাদের চাওয়া এটা। তো এটা করলে আমাদের তো আসলে কোনো জায়গা নাই দোয়া করতে যাওয়ার, আমরা কোনো মাটিও চিনি না। তো একটা মিউজিয়ামগুলো থাকুক, তো সেইগুলা একটা আশা থাকবে আপনাদের কাছে। আর ধন্যবাদ। আমরা চাবো যে ইনশাল্লাহ যতক্ষণ আপনাদের কাজ হয় এই ভিকটিমরা যারা মিসিং অ্যাটলিস্ট তারা একটু আইডেন্টিফাই হয়ে ইনফরমেশন পাক, এটা আমাদের তরফ থেকে। ধন্যবাদ। আছে যে এটাকে বাস্তবায়ন করতে হবে এবং এটার বাস্তবায়নের যে ধারাগুলো আছে সেটা কতখানি বাংলাদেশে অগ্রসর হয়েছে সেটাও দেখার বিষয়। প্রথমত একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে আভ্যন্তরীণ আইন নাই গুমের বিষয়ে, এটাকে অ্যাড্রেস করে যেই উদ্যোগটা নিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট সেটা হচ্ছে গুমের বিরুদ্ধে একটা অর্ডিন্যান্স ড্রাফট করেছে এবং এইটা হচ্ছে গুমকে ক্রিমিনালাইজ করার জন্য প্রথম ধাপ বাংলাদেশ স্বীকৃতি দিল। এইটা আইনটা নিয়ে ব্যাপক আলোচনার দরকার আছে। আইনটা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে এটা আন্তর্জাতিক যে গুমের সংজ্ঞা সেইটাকে ফলো করে হয় নাই, এখন ওখানে কিছু ঘাটতি আছে, সেগুলোকে অ্যাড্রেস করা। 2 নম্বর হচ্ছে যে ভিকটিমসদের যে রেপারেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এইটা কিন্তু ইনশিওর করতে হবে। আর্টিকেল 24-এ এটা মেনশন আছে ইন্টারন্যাশনাল কনভেনশনে, এবং সেইটার আলোকে কিন্তু প্রত্যেকটা ভিকটিমকে, এবং এটা স্টেটস রেসপন্সিবিলিটি, এটা রাষ্ট্রের দায়, রাষ্ট্রকে এই দায়িত্ব, কারণ হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী এই জঘন্য অপরাধের জন্য জড়িত ছিল, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা। সুতরাং এইখানে রাষ্ট্রের দায় আছে, রাষ্ট্র এই ব্যবস্থা নেবে ভিকটিমদের ক্ষতিপূরণ পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য। এইটা কিন্তু আইনগতভাবে রাষ্ট্রকে মানতে বাধ্য। এরপরের বিষয়টা হচ্ছে আর্টিকেল 29-এ বলা আছে যে আমরা ইতিপূর্বের আমাদের যে অভিজ্ঞতা, যতগুলো ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট আছে বাংলাদেশ তো প্রত্যেকটার এখন স্টেট পার্টি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটি যখন দেখবেন তখন দেখবেন যে আমরা খুবই পিছিয়ে আছি। যেমন ধরে কনভেনশন এগেনস্ট টর্চারের ইনিশিয়াল রিপোর্টটা দিয়েছে 20 বছর পরে। সো এইটা যাতে এরকম না হয়, যে এই যে ইন্টারন্যাশনাল কনভেনশন যে আমরা সাইন করলাম আর্টিকেল 29 অনুযায়ী 2 বছরের মধ্যে কিন্তু রিপোর্ট দিতে হবে, এইটা যাতে সরকারের মাথায় থাকে এবং ইন্টারিম সরকারের মাথায় থাকুক, এবং পরবর্তীতে যে সরকার আসবে তাদের মাথায়ও যাতে থাকে যে এই যে অব্লিগেশন এইটা যাতে ফুলফিল করে। এবং এটা শুধুমাত্র দায়সারা গোছের আমরা একটা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট র্যাটিফাই করলাম, শুধু তার মধ্যে সীমাবদ্ধ যাতে না থাকে এইটা স্মরণ করিয়ে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে কনভেনশন এগেনস্ট টর্চারের যে অপশনাল প্রোটোকল, সেইটা কিন্তু আমরা বহু বছর থেকেই যখন মানবাধিকার কর্মী হিসেবে এই বিষয়ে আলোচনা করতাম তখন এটা আমরা বলে আসছিলাম। সো গভর্নমেন্ট 10ই জুলাই কিন্তু ক্যাবিনেটে এইটা একটা অনুমোদন হয়েছে যে অপকেটকে এক্সিড করা। এখন এইটার সেকেন্ড ধাপটা বাকি। আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এটা সাইন করে পাঠানো হয় নাই, এই কাজটা বাকি আছে, এটা দ্রুত করতে হবে। এবং অপশনাল প্রোটোকলের আন্ডারে যেটা বলা আছে টু ক্রিয়েট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম, যার মধ্য দিয়ে যে এই যে আমরা গোপন বন্দিশালার কথা বলি, কারাগারের কথা বলি, জেলখানার কথা বলি, যা কি আছে সবগুলোতে কিন্তু একটা ফ্রি অ্যাক্সেস থাকবে, যেটা ঢোকার ব্যবস্থা, যেখানে ডিপ্রাইভেশন অফ লিবার্টির বিষয় আছে সেই জায়গাগুলো উন্মুক্ত হয়ে যাবে। এবং এইটা কিন্তু দ্রুত করতে হবে যে অপশনাল প্রোটোকলটা, এবং অপশনাল প্রোটোকলের আন্ডারে একটা কমিটি এগেনস্ট টর্চারের একটা সাব কমিটি আছে টু প্রিভেন্ট দ্য টর্চার, ওইটাকে তখন লিগ্যালাইজ করবে যারা যখন তখন এখানে বাংলাদেশে মনিটর করতে পারবেন এই অ্যাক্সেসগুলো। এইগুলো উপদেষ্টা সামনে বলতে পারলে ভালো হতো, তাদের শোনা দরকার। এবং এই কাজটা হচ্ছে মূলত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের। আমি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই এগুলো যাতে, এই দাবিগুলো যাতে তোলে, কারণ হচ্ছে টর্চার এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এটা কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড, মানে প্রত্যেকটা ভিকটিম কিন্তু কোনো না কোনোভাবে হয় শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছে। সো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা। আর এরপরের বিষয়টা হচ্ছে যে রেন্ডিশন টু ইন্ডিয়া, আপনারা দেখেছেন যে গুমের শিকার ব্যক্তিদেরকে কিভাবে ভারতের, এবং দেয়ার ওয়াজ এ নেক্সাস বিটুইন বাংলাদেশি ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইন্টেলিজেন্স,
দেয়ার আর রিপোর্টস অ্যান্ড যে এভিডেন্স যে বাংলাদেশের বন্দীদেরকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হ্যান্ডওভার করছে এবং এক্সচেঞ্জ হচ্ছে। সো এই জিনিসগুলো যাতে অ্যাড্রেস হয়, এটা কিভাবে অ্যাড্রেস হবে? আমরা তো এখন এইটার জন্য একটা ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন করা দরকার উভয় দেশের রাষ্ট্রের সাথে, এবং যারা এই ঘটনার সাথে ভারতের যারা জড়িত যে সমস্ত সংগঠন বা ইন্টেলিজেন্স এজেন্সিস, এগুলো তারা যাতে তদন্ত করে এবং এটার ব্যাপারে ব্যবস্থা নেয়। এই দাবিগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে তোলা। বিভিন্ন সময় কিন্তু বায়োলেটারাল ডায়ালগ হয়, এই ডায়ালগেই এই বিষয়গুলো উত্থাপন করা। আমরা দেখি যে বর্ডার ভায়োলেন্স নিয়ে কিন্তু সীমান্তের দুই দেশেরই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এই গুমের বিষয়টাকেও এই যে তারা যেভাবে বাংলাদেশি নাগরিকদেরকে ওই পারে তারা বন্দি রেখেছে, এই জিনিসগুলো যাতে আলোচনার মধ্যে আসে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তো সবসময় বলছি যে ইউএনের হিউম্যান রাইটস মেকানিজম বাংলাদেশে যত বেশি কার্যকর হবে তত মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে। সো দিস ইজ ওয়ান অফ the main demands that human rights organizations or human rights activists are demanding. Standing invitation, এইটা যাতে এই সরকার দিয়ে যায় অ্যাটলিস্ট। আমি জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কখনোই হবে না, কারণ বাংলাদেশের স্পেশাল প্রসিডিওর রিপোর্টার্স যারা আছে বা স্পেশাল প্রসিডিওর ম্যান্ডেট হোল্ডার যারা আছে, তাদের যে ফ্রি অ্যাক্সেস, তাদের যে কান্ট্রি ভিজিট, এইটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে আছে। আগের সরকার কখনোই দেয়নি। যেমন আপনি দেখবেন যে যেগুলো হচ্ছে যে টর্চারের যারা স্পেশাল রিপোর্টার ওয়ার্কিং গ্রুপ, এই ধরনের জাতিসংঘের যে প্রতিনিধিরা, তাদের কিন্তু বাংলাদেশে কখনোই অ্যাক্সেস ছিল না, এবং এই অ্যাক্সেসটা যাতে পায় সেটার জন্য স্ট্যান্ডিং ইনভাইটেশন দেওয়া দরকার। এটা হচ্ছে এক ধরনের ভলেন্টারি কমিটমেন্ট বাই দ্য মেম্বার স্টেট টু অ্যালাউ থিমেটিক স্পেশাল প্রসিডিউরস ম্যান্ডেট হোল্ডার্স অফ দ্য হিউম্যান রাইটস কাউন্সিল, তারা যে কোনো সময় এসে কান্ট্রি ভিজিট করতে পারবে এবং তাদের সুপারিশ করতে হবে হিউম্যান রাইটস সিচুয়েশন অ্যাক্সেস করার জন্য। এই জিনিসগুলো আমাদের করা দরকার, এই দাবিগুলো পাশাপাশি তুলো। বিচারের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন, বিচার তদন্ত নিয়ে কথা বলেছেন, আইনের ফাঁকফোকর নিয়ে কথা বলেছেন, সেগুলো সবই আছে। কিন্তু পাশাপাশি যেহেতু আমাদের এটা একটা ভালো উদ্যোগ হয়েছে যে বাংলাদেশে ইতিমধ্যে হাই কমিশনারের অফিস হয়েছে, এবং এই কাজগুলো আরও দ্রুততার সাথে হওয়ার দরকার। আমি আশা করি যে হুমা খান আছেন, এই বিষয়গুলো তারা সরকারের সাথে তুলে ধরবেন যাতে গভর্নমেন্ট এই কাজগুলো অন্ততপক্ষে নির্বাচনের আগে এই অন্তর্বর্তী সরকার এগুলো করে যান। কারণ আমার আশঙ্কা হচ্ছে যে পরবর্তী সরকার যারাই আসুক এই কাজগুলো করবে না, ওটা খুব কঠিন হয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ। তো আমার মনে হলো যে আসলে আপনাদের মুখ থেকে এরকম অসহায়ত্বের কথা যদি আমি শুনি, আমি একজন ভিকটিম হিসেবে, তো আমি হতাশ হই। মানে এরকম একটা দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে আরেকটা রাষ্ট্র বা আরেকটা ক্ষমতার বিপরীতে আরেকটা ক্ষমতা যে আছে, তা আপনাদের মুখ থেকে এইসব কথা শুনে সেটা আমার কাছে প্রতীয়মান হয়। কারণ আপনাদের উপর যে ক্ষমতা তুলে দেওয়া আছে বা যে ক্ষমতা অর্পণ করা আছে, সেই ক্ষমতা যদি আপনারা না ব্যবহার করতে পারেন, তাদের যে এই গুমের সাথে যারা জড়িত ছিলেন সেটা বিস্তারিত ডিসক্লোজ করার যে বিষয়গুলো আছে, তা যদি আপনারা না পারেন বা আপনাদের পক্ষে যদি না সম্ভব হয়, তাহলে আর আমরা কার কাছ থেকে কী আশা করব? সেটা হচ্ছে আমার উদ্বেগের জায়গা। তো এটা অবশ্য আমি চাই যে এই সমস্ত বিষয়গুলো আর আমরা সামনে যেন না দেখি, সরকারের একটা যথাযথ পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট যেসব বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন বা যে সমস্ত সংস্থাগুলো জড়িত ছিল তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এবং যেসব ব্যক্তি বা যেসব সামরিক বেসামরিক যে কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এখন সংক্ষেপে যদি আমি আরও বলি যে শেখ হাসিনা সে তো তার পেশিবাদী রেজিমে যা যা করেছিল তা তো আমরা জানি যে গুম ছিল সবচেয়ে একটা বড় যে অপরাধ, তার মধ্যে একটা ছিল।
তো এই ক্ষেত্রে সেটা এই অপরাধটা সে একা করে নাই, তার মধ্যে আরও বড় একটা গ্রুপ ছিল, শুধু দু একজন তো ছিল না, আয়নাগর কারা পরিচালনা করেছিল। তাদেরকে তো আমাদের চিহ্নিত করতে হবে, এবং তারা যদি বলে যে তারা কি বলে তাদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে। তাদেরকে কে নির্দেশ দিয়েছে, এই আয়নাগর চালানোর জন্য তাদেরকে কে সেই ক্ষমতা দিয়েছে? এসব যদি আমরা না বের করতে পারি তাহলে তো আসলে এই গুমের যে সংস্কৃতির কথা আমরা বলছি, এটা তো আর মানে বন্ধ হওয়ার হয়তো এই মুহূর্তে এটা হচ্ছে না, কিন্তু নেক্সট যে হবে না তার তো কোনো নিশ্চয়তা থাকবে না। তো এক হাসিনা চলে গেছে, নেক্সট যে কোনো হাসিনা আসবে না, হাসিনার মতো কেউ আসবে না, এমন তো কোনো নিশ্চয়তা তো আমরা দিতে পারি না। তো এই কারণেই সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে জবাবদিহিতার আওতায় শুধু ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আসলে হবে না, একেবারে রাষ্ট্রকেও তার জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে, রাষ্ট্র এবং সরকার যারা ক্ষমতায় থাকে তাদেরকে। এবং রাষ্ট্র, এখানে আমরা বলি রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার, তাহলে রাষ্ট্র তো এখানে ইনভলভ, মানে তার মধ্যে থাকে। সুতরাং রাষ্ট্রকেও তার যে জবাবদিহিতার মধ্যে আনা এবং তাদের যে ক্ষমা চাওয়া এবং তাদের যে ভিকটিমদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে সেটা দোষ স্বীকার করা, অপরাধ স্বীকার করা, মানে রাষ্ট্রের কর্তৃক যে অপরাধটা সংগঠিত হয়েছে সেটা স্বীকার করা, সেটা একটা আমি বলবো। আরেকটা হলো আপনার যে গোপন কারাগারগুলোর কথা বলা হলো, যে এখানে আমাদের গুম কমিশনের সম্মানিত মেম্বার নাবিলা ইদ্রিস উনি যেভাবে বললেন যে অসহযোগিতার কথা, বা সেখানে যে গোপন কারাগারগুলো কীভাবে আছে, বা আমরা মাননীয় গুম কমিশনের চেয়ারম্যানের কাছ থেকেও আমরা শুনেছি যে এই কারাগারগুলোকে মানে করতে না পারা, সুরক্ষা দিতে না পারা, বা তো আমি বলবো যে এই কারাগারগুলো আমরা তো চিনতে পেরেছি। ও একইভাবে আমি শুনেছি যে নাবিলা ইদ্রিস উনি বললেন যে যে জুলাই মিউজিয়াম হয়েছে সেখানে যে আমরা আপনারা যে ইয়েগুলো তুলে ধরেছেন, গোপন কারাগারের যে একটা অবয়ব বা তার যে একটা বানিয়েছেন, সেটা তো একটা ফেক, মানে একটা আদলে বানানো হয়েছে। এখন রিয়েল যে কারাগারগুলো, তার সেই কারাগারগুলোর অবস্থা কী হবে? এখন আমার দাবি হলো যে এই কারাগারগুলোকে হেফাজতে নেয়া, এই যে গুম কমিশনের হেফাজতে নেয়া, এবং এখনও তো স্থান নেওয়া যায়নি, তো এখনও সেই কারাগারগুলো কার হেফাজতে আছে, কারা দেখাশোনা করছে, এটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। এখন এই কারাগারগুলো কেন আমরা এখনও পর্যন্ত হেফাজতে দিতে পারলাম না, এটা কিন্তু আমরা সেই জবাব আমি চাই। এবং সেই কারাগারগুলো এখন কি অবস্থায় আছে আমরা তো আর প্রতিদিন মানে দেখে আসছি না, এবং সর্বশেষ অবস্থাও আমাদেরকে জানতে হবে যে কারাগারগুলো এখন কী অবস্থা রাখা হয়েছে, সেখানে যে এভিডেন্স ছিল সেই এভিডেন্স ধ্বংস করা হচ্ছে কিনা, নষ্ট করা হচ্ছে কিনা, সেটা কিন্তু আমাদের জানার অধিকার আছে। এবং এই কারাগারগুলোকে আমার দাবি অবিলম্বে কমিশনের হেফাজতে নিয়ে উন্মুক্ত করে দেওয়া, মিউজিয়াম হিসেবে রাখা, সেই কারাগারগুলোর থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে এই কারাগারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বছরের পর বছর মানুষকে অমানবিক অবস্থায় রেখে, গুম করে রেখে দেওয়া হয়েছে, এবং অনেক মানুষকে এখানে রাখার পরও তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই যেন শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের মানুষ যাতে জানে যে এই গুম যে কত বড় অপরাধ, এবং এভাবে যে মানুষকে কষ্ট করে থাকতে হয়। তো আমি আর বেশি বলবো না, যে আমার সবাইকে আরেকবার বিশেষ করে গুম কমিশন এবং অফিস অফ দ্য কমিশনার ফর হিউম্যান রাইটস যে ইউএনের যে আয়োজিত আজকে এই সবাই গোলটেবিল আলোচনা সভায় আরেকবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমি মাইকেল চাকমার সাথে একমত, এই কারাগারগুলি আমাদের হেফাজতে নিতে হবে। তার আগেই আমি মনে করি বাংলাদেশে বসবাসরত যত বিদেশি নাগরিক এক্সচেঞ্জ তাদেরকে এটা ভিজিট করাতে হবে। এগুলি সাক্ষী, এনারা ভিজিট করলে নাহলে কিন্তু আজকে আসে অত আমরা এর পরের 5 বছর পর যে আবার হাসিনা ফেরত আসবে না, আবার এন্টি প্রপাগান্ডা হবে, আমরা বেকায়দায় পড়ে যাব। এটা সবাই দেখা উচিত হাসিনা কেমন ছিল, কেমন আমরা ছিলাম,
কেমন ছিল বাংলাদেশ। এই কারাগারগুলি এই যে 3.25 ফিট বাই 6.25 ফিট জায়গার মধ্যে ছিল, পুলিশের ভিতরে আবার একটা বাথরুম আছে, এটা জানা উচিত, পুরো বিশ্বের দেখা উচিত কেমন ছিল হাসিনা। এটা যত বেশি দেখাবেন আপনারা তত শক্তিশালী হবেন, এবং যত রাষ্ট্রদূত আছেন আমাদের দেশে তাদের সবার যাওয়া উচিত, বিশেষ করে ইন্ডিয়ান রাষ্ট্রদূত অবশ্যই। আমি মনে করি স্যার, আমরা যা কিছু বলি, নাবিলা আপা যা দেখালেন, এটা সেনাবাহিনীর সদস্যদের দেখা উচিত। আমরা বলতেছি অপরাধ, তারা মনে করে না ঠিক আছে, তাদেরও আমাদের সাথে একমত হইতে হবে। দেশের জনগণ তারা, আমাদের জনগণের বেতনে তারা, ট্যাক্সের টাকা তাদের বেতন হয়, তারা আসবে না কেন? সেনাপ্রধান আসার দরকার নাই, তার অধীনস্থ এজিস ব্রাঞ্চ আছে যেটা শৃঙ্খলা দেখে, তার প্রতিনিধি থাকতে হবে এখানে। আপনি একটা রিপোর্ট দিলেন, সে বলল না আমি একমত না, তার একটা সুযোগ দিই, সে তার বক্তব্য বলুক, আমরা এটা বাই করছি, আপনারা বলেন কোনো আপত্তি আছে কি না, তাহলে তার দিক থেকে সে পরিষ্কার হবে। সেনাবাহিনীর অধিকাংশ অফিসারই জানতেন না যে কী হচ্ছে, আসলে কতটুকু হয়েছে। জিয়াউল হাসান কারো কথা শুনতেন না, অন্যান্য অফিসাররা জানে না। কারণ আমাদের রাষ্ট্রযন্ত্র এরকম হয়েছে, দেখা গেল ওই আপাত সরাসরি শর্টকাট করেন, চেইন অফ কমান্ড কাজ করে না। আর কোনো অপকর্ম কিন্তু চেইন অফ কমান্ড দেওয়া হয় না, সফল অপকর্ম হয় চেইন অফ কমান্ড ব্রেক করে, যার জন্য এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছে। আর আমরা আলামত পাচ্ছি না। আমি কথা বলেছিলাম, ওই আমাদের যে আয়নাগরে ছিলাম ওখানে এমওডিসি ছিল, ওখানে চিঠি দিয়ে আনতে গেলে নানা সমস্যা হচ্ছে। আমরা যদি আমাদের সকল কর্মে এজিস ব্রাঞ্চকে একটা চিঠি দেই যে আপনার প্রতিনিধি পাঠান, তার আত্মপক্ষ রক্ষার জন্য অনেক কিছু থাকে। আমি তো মনে করি যে এই জিনিসগুলি দেখানো হইলো, যে কোনো কঠিন মানুষ আমাদের সাথে একমত হবে। অনেক কিছুই আমরা জানি না। আমি এটাই বলবো, আর একটু সাজেস্ট করে আপনারা বলবেন আমাদের ট্রেনিংয়ের মধ্যে আর্মির এই ফৌজদারি কার্যবিধি হিউম্যান রাইটস এটাকে ভালো করে ঢোকানোর জন্য প্রতিটা আমার অনেক কিছু, এটা যদি আপনারা বলেন শক্তভাবে, কারণ প্রায় অকেশনে দেখা যায় সেনাবাহিনী আসে, ইউনিট অফ সিভিল কাজ করে এবং অপরাধগুলি করে ফেলে। গতকাল দেখেন সেনাবাহিনী মারধর করছে, রক্তাক্ত করছে, এটা তো সেনাবাহিনীর কাজ না। এতদিন পরে আসার পরে এই একই ধরনের অপরাধ, কোনটা অপরাধ কোনটা অপরাধ না, এটাই সেনাবাহিনী বোঝে না। এটা আমাদের দায়িত্ব। আপনারা অনেক যোগ্য ব্যক্তি, গুণী মানুষ, আপনারা এটাদেরকে পরিচ্ছন্ন করেন, তাদের বোঝা উচিত তার কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমরা বলতেছি এই অন্যায় হয়েছে, সে মনে করে এটা স্বাভাবিক। জনমতের জন্য এই ভিডিওটা সবার সামনে দৃশ্যমান হওয়া দরকার। আপনি একা কাজ করতেছেন, দেশ জানে না। আমার মনে হয় খুব রাগ লাগে, কি করতেছে নাবিলা, বসে বসে ঘুমাচ্ছে, টাকা পয়সা খাচ্ছে, নষ্ট করতেছে। বাট আপনারা অনেক কাজ করে ফেলছেন, আমি জানি না। তো মাঝে মাঝে স্যার আমাদের ডাকবেন, আমরা দুটো কথা বলবো, চা খাবো, গল্প করব, আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমাদের তাজুল ভাই আছেন, আমরা যথেষ্ট সাহায্য করি। আমাদের এই সময়টা সুযোগ ঠিকমতো ধরা, অপরাধটা স্বীকার করুক, দণ্ড আমরা অসুবিধা নাই, আপনি অপরাধটা স্বীকার করেন। আমি আমার বক্তব্য বলবো যে এই মিউজিয়ামগুলিকে আবার আপনারা হাতছাড়া করেন। এমন কিছু হয় নাই, আপনি ডিজেফের ভিতরে গুম বানাইলেন, আয়নগর বানাইলেন, আর জনগণের রাখতে পারবেন না, কি সিকিউরিটি হ্যাজার্ড। আজকালকার দিনে এখনও সে পিটিশন রয়ে গেছে যে ক্যাটাগরি যেখানে ছবি তোলা যাবে না। কিন্তু দেখেন ওই কাপ্তাই ড্যামে ছবি নিয়ে ঢুকতে পারবেন না, কাপ্তাই ড্যামে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না, কিন্তু 10 টাকার নোটে পিছনে কাপ্তাই ড্যামের ছবি দেওয়া আছে। এটা বেশ 30 বছর আগের কথা বলতেছি। আমরা সেই পুরনো মানদার তামিলে রয়ে গেছি। এখন সব কিছু দেখা, আমি দেখতেছিলাম মাইকেল চাকমা বলতেছিল যে ঘটনা, তার লোকেশন ডিজেফে আমি সার্চ করতেছি, পুরোটাই দেখা যাচ্ছে। তো এখন এইসব কথা আজে বাজে কথা বলার কিছু নেই। সিকিউরিটি এটা দিয়ে দিতে হবে আমাদের আমাদের যে মন্ত্রণালয়, যে সংসদ মন্ত্রণালয় আন্ডারে, এটা সবাই দেখবে কতটা ফ্যাসিস্ট ছিলাম আমরা, এবং গর্ব সহকারে এটা অন করা উচিত। আর এটা তো এক কোনায়, কচুকুতির এক কোনায়, ম্যাচের পাশে, এটা এমন কিছু না। আপনি দেখবেন গুগল আর্থে সেনাপ্রধানের বাসা দেখা যায়, অফিস দেখা যায়, নক্ষত্রটা বিল্ডিং, 14 তলা বিল্ডিং, সব জেনারেল ওইখানে থাকে। তো একটা বোম মারলে পুরো জেনারেল সবগুলি শেষ হয়ে যাবে। তো এত কিছু হ্যাজার্ড করে আপনি এটা দিতে পারবেন না, এইসব ফাইজলামি করার কোনো অবকাশ নেই। আপনি আগে চিন্তা করা উচিত ছিল এখানে করবেন কি করবেন না। আমি অনুরোধ করি আপনারা কঠোর হলে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে।
ভবিষ্যতে আর ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারবে না। ধন্যবাদ স্যার। উপস্থিত গুম কমিশনের সদস্যবৃন্দ, মানবাধিকার সংস্থার প্রতিনিধিবৃন্দ, ভিকটিম যারা এখানে উপস্থিত আছেন বা তার পরিবারের যারা উপস্থিত আছেন ভিকটিমের, সবাইকে আসসালামু আলাইকুম। গুমের বিস্তারিত বিবরণগুলো আমরা অনেক সময় অনেকবার দিয়ে আসছি এবং প্রায় 12-13 বছর ধরেই দিয়ে আসছি। আসলে নতুন করে বলার এ বিষয়ে কিছু নাই। তো গুম কমিশন কাজ করছে 1 বছর প্রায়। তো গুম কমিশনের সঙ্গে কয়েকবার যোগাযোগ হয়েছে বা আমরা যেটা জেনেছি যে বিষয়টা আমাকে বেশি মানে দুশ্চিন্তা মনে হয়েছে আমার কাছে, যে একটি বিশেষ বাহিনী যে গুমের সঙ্গে জড়িত ছিল, সেটা র্যাবেয়া ছিল, ডিজিএফআই ছিল, সেই বাহিনীর কোনো সহযোগিতা কিন্তু মানে এখানে পাওয়া যাচ্ছে না যেটা, এবং তাদের সহযোগিতা না পাওয়া গেলে এই গুমের বিচার প্রক্রিয়া কিভাবে এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে আমি আসলে একটু দুশ্চিন্তা আছি। যে ওই বাহিনীকে যদি সম্পৃক্ত না করা যায় বা ওনারা যদি এই বিষয়ে কোনো ধরনের কোনো সহযোগিতা না করেন, তাহলে এই বিচার প্রক্রিয়াটা কি হবে সেটা আর কি, এই জায়গাটা থেকে উত্তরণ কিভাবে করা যায় সেটা। আর আইন যেটা গতকাল যেটা খসড়া আইন অনুমোদন করা হয়েছে, সেখানে কিছু মানে আমাদের কিছু গ্যাপ যেটা বলবো সেটা লক্ষ্য করা গেছে। সেই বিষয়গুলো যাতে পূরণ করা যায় এবং সেই আইনের সংশোধনের সময় গুম পরিবারের কোনো প্রতিনিধি যাতে সেখানে উপস্থিত থাকেন এবং তাদের বক্তব্য তারা দিতে পারেন এবং সেই বক্তব্য যাতে প্রতিফলিত হয়, সেই বিষয়টা আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর এর আগে গুম কমিশনের সঙ্গে যখন কথা বলেছিলাম, আমি জেনেছিলাম যে ইনহেরিটেন্স যে লটা মানে গুম কমিশনে, সেটা জমা দেওয়া হয়েছিল এবং প্রধান উপদেষ্টার বরাবরই মাধ্যমে। কিন্তু আজকে আইন উপদেষ্টার মহোদয়ের কথা শুনে মনে হলো উনি কিছুই জানেন না বিষয়টা নিয়ে, মানে এই বিষয়টা ওনাদের পর্যন্ত পৌঁছায়নি। আসলে এটার কিভাবে মানে কতটা গুরুত্ব হচ্ছে, মানে গুরুত্ব কতটা তাদের কাছে, আমার কাছে আসলে অতটা মনে হচ্ছে না যে ওনারা এই বিষয়টা অত বেশি গুরুত্ব দিয়েছেন। যাতে বিষয়টা গুরুত্ব পায় সেটা আমাদের প্রত্যাশা থাকবে। আর সবার মতো আমরাও চাইবো যে ভবিষ্যতে যেন এই গুমের কোনো সংস্কৃতি দেশে না থাকে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত যাতে করা হয় এবং কোনো সরকার এসেই যেন সেই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেই ধরনের একটি ব্যবস্থা যেন দেশে হয়। কারণ আমাদের মতো অসংখ্য পরিবার যারা এটা গুমের শিকার, যারা এই এতদিন ধরে যারা এটার সঙ্গে সাফারিং সে আমাদের সন্তানেরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে নাই। সুতরাং এই পরিস্থিতির মধ্যে যেন আর একটি পরিবারও যেন না যায় বা তাদেরকে যেতে না হয়, সেই ব্যবস্থা হোক সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বলে জানতামই না তো যে গুম হয়েছে, আমরা তো ভেবেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও কী হয়েছে। সাধারণত তো একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে, এটা তো লজিক্যাল না। এটাই যে চিন্তা করে তা না, এরকম আসলে অনেক কেস আছে। মানে আমরা তখন ওই ক্লাস্টারটা আবার 4 জন আছে যারা আমরা মোটামুটি শিওর ওখানে মারা গেছে। তো ওই 4 জনের একটা অভিযোগ আমাদের কাছে ছিল না। আমরা তারপরে তাদেরকে খুঁজে বের করেছি এবং খোঁজাটা যথেষ্ট কঠিন, কারণ আমাদের কাছে জাস্ট একটা নাম থাকে বা কিছু থাকে, খুঁজে বের করেছি। সো এই কারণে আমরা বলছি যে অ্যাকচুয়াল নাম্বার আসলে অনেক হাই, যেটা মানে গেস্টিমেটের উপরে আমরা কিছু করতে পারছি না, কারণ আমাদের কাছে নেই তথ্য। সমস্যা কি হচ্ছে, একটা হলো এগুলো হলো আনরিজলভড কোল্ড কেসেস, অর্থাৎ হলো গিয়ে মানে অনেক পুরনো কেস, 2011-র, আপনার কোনো এভিডেন্স নাই। আপনি 2023 ইনফ্যাক্ট একটা ভদ্রমহিলাকে 2023-এ গুম করা হয়, তার ছোট বাচ্চা সহ। এখন 2023 তো মোটামুটি কাছাকাছি না, আমরা কাজ শুরু করেছি 2024। তো কিন্তু যতদিনে কাজ শুরু করেছে ততদিনে ওই সিডিআরআর পাওয়ার কোনো উপায় নেই, অর্থাৎ তাকে যে গুম করা হচ্ছে প্রমাণ করা যাচ্ছিল না। পরবর্তীতে প্রমাণ যেভাবে করা গেছে, আমি এটার জন্য HRSS-এর কাছে গ্রেটফুল। আমরা একটা আই থিঙ্ক সাইফ ভাইয়ের কাছে কাগজ পাঠিয়েছিলাম যে অমুক হাসপাতালের ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অমুক হাসপাতালে এখনও কাউকে পাওয়া যাবে কিনা যে এটা দেখেছিল। ওখানে যে একজন দারোয়ানকে খুঁজে পাওয়া যায় যে বলে হ্যাঁ একটা মহিলাকে নিয়ে গেছিলো এখান থেকে। এখন দেখেন এটা 23 বলে আমরা পেরেছি, 2011 হলে কিছু নাই, নাথিং এক্সিস্ট। এই একটা সমস্যা আমরা ফেস করছি যে সময় অনেক এভিডেন্স জাস্ট নাই করে দেয়। যার উপরে যেটা ঝামেলা করছে সেটা হলো এভিডেন্স ডিস্ট্রাকশন, মানে যে কী পরিমাণে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে এটা আসলে ইয়ত্তা নাই। মানে
একটা জায়গায় যেত সেদিন শুনলাম ওরা বলছে যে হ্যাঁ 5ই আগস্টের পরে কয়েক টন আর কি কাগজ এখান থেকে নিয়ে যে পুড়িয়ে দিয়েছি, মানে জাস্ট এখন পুড়িয়ে তো দিয়েছে, আমাদের কিছু করার নেই, মানে পুড়িয়ে তো দিয়েছে, ওটা তার খুঁজে পাবো না আমরা। এই জিনিসটা বিভিন্ন জায়গায় হয়েছে। আপনি কি জানেন যে যাতে কম্পিউটার থেকে রিট্রিভ না করা যায়, মানে ফোরেনজিক করে আপনি ডেটাটা রিট্রিভ করতে পারবেন, এই অবস্থায় আনার জন্য শুধু যে ডেটা ডিলিট করেছে তা না, বসে বসে হার্ড ড্রাইভ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে বসে এই কাজটা করেছে। ঠিক আছে, এটার উইটনেস আছে, তারা আমাদেরকে বলছে হ্যাঁ এটা হয়েছে, এখন হয়ে গিয়েছে, এখন তো ওই হার্ড ড্রাইভ এখন আর ফেরত পাওয়ার উপায় নেই। ফোন, মোবাইল ফোন, কারো কাছে কোনো মোবাইল ফোন থাকলে ওটাকে 2 টুকরা করে নদীতে ফেলা হয়েছে, মানে পুকুরে ফেলা হয়েছে। কোন পুকুরে ফেলা হচ্ছে এই পর্যন্ত আপনি যেতে পারবেন, কিন্তু ওই মোবাইল তো আর ইউজ করতে পারবেন না আপনি। তো এই এভিডেন্স ডিস্ট্রাকশনটা এমন ভয়াবহ লেভেলে হয়েছে যেটার কোনো মানে যেটা আগামাথা নাই, যেটার ভিতরে কাজ করতে গেলে অন্ধকারে হাতড়ানো হচ্ছে। তার উপরে আছে হলো ইনস্টিটিউশনাল ব্যারিয়ার। মনু স্যার মাঝে মাঝে বলেন যে আমরা যাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছি তারা অনেকে নিজে দোষী বা ওদের সফট কর্নার আছে হলো যারা দোষী তাদের জন্য, কাজ হয় কোর্সমেট নয়তো একই বাহিনীর ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু দুটো উদাহরণ দিই। একবার আপনারা এতদিনে এই জিনিসগুলো জানার কথা, সিটিটিসির 7 তলায় গুম সেল ছিল, তো মানে এখন তো মিডিয়া তো চলে আসছে। তো আমরা ওটা যে প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি, আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল। পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো, ওখানে কারা ছিল, গার্ড টার্ড কি নাম টাম দেন। এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না। আচ্ছা, এটা মানে এত অদ্ভুত লেগেছে। আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না, কারণ আপনি আমার সাথে গিয়েছেন, আমরা দুইজন মিলে ওখানে ছবি তুলেছি, আমিও জানি ওখানে সেল ছিল, আপনিও জানেন, এবং আমার কাছে তো ছবি আছে, আপনি কি করবেন, এটা বলে লাভ আছে কোনো? তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে। তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল, গার্ডের নাম জানি না। মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন, কি করবেন? আমি সেদিন একটা চিঠি পেলাম, এটা আসছে কি আমরা যে পাঠিয়েছিলাম, এটা রিজেফারকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান। ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাচ্ছি, আমার ডিরেক্টরের নাম পাঠান। একটা চিঠিতে লিটারালি লিখিতভাবে দিয়েছে, অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায়, তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে এই কথাটার কোনো মানে একদমই কোনো মিনিং নাই, ইট হ্যাজ নো মিনিং, কিন্তু লিখে পাঠায়। এখন আমাদের কি করতে হয়, ওইটার ভিতরে দুনিয়া খুঁচিয়ে 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 বের করতে হয়। এটা মানে এটা যে কতটা কঠিন, এবং মানুষ যে কী পরিমাণে মিথ্যা কথা বলে। মানে আমি সেদিন একটা জিনিস ডিল করেছি আমি আর সাজ্জাদ ভাই, যেখানে আমরা একজনকে তাকে লিখিতভাবে তার কাছে চেয়েছিলাম যে আপনার কোথায় কোথায় সার্ভ করেছেন একটু লিখে দেন। তো লিখেছে একটা পার্ট দেখে আমার ওনার দুজনের সন্দেহ হচ্ছে, কারণ আমাদের ইনফরমেশন আমরা তো আগে ইনফরমেশন নিই তারপরে লিখাই, কারণ এখন কারো কথা বিশ্বাস করা যায় না। তো ওই পার্টটা দেখে মনে হচ্ছে এখানে মনে হয় ঘাপলা আছে। এখন ঘাপলা আছে আপনি কীভাবে প্রমাণ করবেন? বাহিনীর কাছে এগুলো তো জিজ্ঞেস করলে ওরা ওই মিথ্যা কথাটাই লিখে পাঠায়, আবার ফর্মালি সুন্দর করে টাইপ করে লিখে পাঠায়। তখন আমরা যে তার ট্রাভেল হিস্ট্রির ডকুমেন্ট খুঁজে বের করেছি, মানে সারাটা দিন গেছে, সেটা লিটারালি এন্টায়ার ডে আমরা চুপচাপ ওখানে একটা জায়গায় অফিসে বসেছিলাম। আমাদেরকে বলে আপনারা চলে গেলেও পারেন, আমরা পাঠাই দিব। বলছি না না, তো যেটা পাঠাবেন আমরা চলে যাওয়ার পরে ওটা না, আমরা এখানে বসে থাকার পরে হাতে দিয়ে দেন, হাতে নিয়ে যাই। দ্যাট ওয়াজ সকাল 10টায় শুরু করলাম, বিকাল 4টার দিকে ওখান থেকে ছেড়েছি, জাস্ট কয়টা কাগজ, 3-4টা কাগজ নেওয়ার জন্য। হ্যাঁ, মানে তাহলে বোঝেন কি ইম্পসিবল একটা টাস্ক করতে দেওয়া হচ্ছে। 1800টা কেসের ক্ষেত্রে এটা কীভাবে করব, কিন্তু কেন করতে হবে তার একটা ছোট উদাহরণ দেখানোর জন্য আমি একটা 3 মিনিটের ক্লিপ দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন কেন এই যুদ্ধটা তবুও করা লাগবে। এই কারণে আমরা থামতে পারছি না, বুঝছেন, থামা সম্ভব হচ্ছে না। আমরা তাহলে কিভাবে ডিল করছি? আমরা 2টো রিপোর্ট দিয়েছি, তৃতীয় আরেকটা দিব। প্রথম রিপোর্টে আমরা চেষ্টা করেছি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গুম কীভাবে হতো বাংলাদেশে সেটাকে মানে সেটার পদ্ধতিগুলোকে সামনে নিয়ে আসতে। দ্বিতীয় রিপোর্টে আমরা এসেনশিয়ালি ট্যাকল করার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ একটা ডিনায়ালের মানে হলোকস্ট ডিনায়ালের মতো যে জিনিসটা আছে ইউরোপে, ওরকমের একটা সমসাময়িক জিনিস এখানে আনার চেষ্টা করছে, যে গুম বলে তো কিছু নাই, এরা তো সব পালিয়ে গিয়েছিল, আয়নাঘর বলে কিছু নাই, তাইলে থাকলে কেন দেখাতে পারছো না, এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। এই কারণে আমরা 250টা কেস ফিল্টার করেছিলাম আমাদের 1800-র মধ্যে থেকে, যে 250টা কেসের 3টে বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য হলো গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে যখন কেউ গুম হতো তার কোনো জিডি নেওয়া হতো না বা কোনো ধরনের মামলা করা যেত না, কিছু করা যেত না। এই ক্ষেত্রে এই 250 জনের ক্ষেত্রে নানাবিধ কারণে সমসাময়িক কোনো না কোনো এভিডেন্স ছিল যে লোকটা নাই হয়ে গেছে। দ্বিতীয় জিনিস ছিল যে তাদের প্রত্যেকজনের ক্ষেত্রে ভুয়া মামলা ছিল, অর্থাৎ কোনো না কোনো একটা বাহিনী স্বীকার করে নিচ্ছিল যে তাদের কাস্টাডিতে এই লোকটা রিঅ্যাপিয়ার করছে। এবং তৃতীয় হলো এনারা বেঁচে ছিলেন, বেঁচে আসার কারণে ওনারা আমাদের কাছে বর্ণনা করতে পেরেছেন ওনাদের বন্দিশালার কী কী দেখেছেন বা কী কী এক্সপিরিয়েন্স করেছেন, যেখান থেকে আমরা তাদের বন্দিশালাগুলো আইডেন্টিফাই করতে পেরেছি, অর্থাৎ কনসিস্টেন্সি ইন স্টেটমেন্ট। এবং সেখানেও দেখেছি যে তারা অনেকে এক একজনকে দেখেছেন, কর্নেল হাসিন যেমন ব্রিগেডিয়ার আজমিকে দেখেছেন, অনেকটা ওরকমের।
এটা আমরা কেন করেছি, যাতে আমরা একটা সলিড এভিডেন্স বেস পাই যে ভবিষ্যতে যখন কখনো এই ডিনায়ালের কালচারটা আবার মানে মাথা জেগে উঠবে, তখন এই একজন নির্মোহ বিশ্লেষক যাতে এই 250টার এভিডেন্স, যারা দেখেন এই 250টা কেস গোটা 15 বছরে ছড়ানো, বাংলাদেশের সব অঞ্চলে ছড়ানো, এক একজন এক এক জায়গা থেকে আসছেন, এক এক প্রেশার, কোনো নিজেদের মধ্যে কোনো পরিচয় নেই। এই 250টা কেসের সামঞ্জস্য কিভাবে হয়, কিভাবে এটা ম্যাচ করে, এই উত্তরটা যাতে যে আমাদেরকে অ্যাকিউজ করবে, যে গুমকে ডিনাই করবে, তাকে উত্তরটা দিতে হয়, আমাদের হাত থেকে তাদের হাতে যাতে বার্ডেন অফ প্রুফটা চলে যায়। এই কারণে এটা তৈরি করা হয়েছে। আমরা একটা ফাইনাল রিপোর্ট দিব ডিসেম্বরে। এখন বুঝতেই পারছেন 1800টা কেস, এটা আমাদের জন্য আমার অ্যাসেসমেন্ট হলো 1800টা সম্ভব হবে না ডিসেম্বরের মাঝে, এটা পসিবল না, এটা জাস্ট সিম্পলি পসিবল না। এবং সেটা বোঝানোর জন্য আমরা ভিডিওর একটা ছোট্ট অংশ দেখাবো যে কী ধরনের সময় লাগে জাস্ট একটা কেস সমাধান করতে, কী ধরনের ম্যান পাওয়ার লাগে। এই কারণে আমি 5 মিনিটের একটা অংশ দেখাবো, ছকটা আমাদেরকে সেটা বলে দিতে পারবে। সিদ্ধান্ত নেওয়া হতো তাকে বাঁচিয়ে রাখা হবে নাকি মেরে ফেলা হবে। মেরে ফেলা হলে কি হবে সেটা তো ভিডিওতে লিটন ভাই দেখালেনি। যদি বাঁচিয়ে রাখা হবে তাহলে তাকে খুব কম সংখ্যক ক্ষেত্রে জাস্ট ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ হুমাম কাদেরের ক্ষেত্রে বা ব্রিগেড আজমির ক্ষেত্রে জাস্ট ছেড়ে দিচ্ছে, কিছু হবে না, বেরো যাও। দ্বিতীয়ত উপায় হলো গিয়ে যে তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এরকম বহুত ভিকটিম আছে যাদেরকে ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদেরকে কেস দেওয়া হয়, আনলফুল ট্রেসপাসিংয়ের জন্য কেস দেওয়া হয়, যেটাকে ওরা আনপাসপোর্ট মামলা বলে, অর্থাৎ ইন্ডিয়ান লিগাল সিস্টেমে এন্টার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে তখন তারা জেল খাটে। ইন্ডিয়াতে নিয়ে কাউকে মেরে ফেলা হয়েছে কিনা আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। আমাদের কাছে এই এভিডেন্স আছে যে ইন্ডিয়া থেকে এনে আমাদের সাইডে মেরে ফেলা হয়েছে, সেটা আমাদের নাগরিক ধরেই নেওয়া যায়। ইন্ডিয়ানরা তো নিজেদেরটা দিবে না, তবে আমরা আমাদের নাগরিকদেরকে হরদম ইন্ডিয়ার হাতে হ্যান্ড ওভার করতাম। এছাড়া ভাস্ট মেজরিটি অফ কেসেসে যেটা হয়েছে সেটা হলো তাদেরকে যেটা মানে ইলিগাল কাস্টাডি থেকে লিগাল কাস্টাডিতে মুভ করার জন্য তাদের বিরুদ্ধে ফলস কেস ফাইল করা হয়েছে। এইটা হলো ভাস্ট মেজরিটি অফ কেসে, এবং তারা এখন জেল টাইম সার্ভ করছে অথবা হাজিরা দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছে। সো আমাদের সামনে কি করণীয়, এবং এটা দিয়ে আমি মোটামুটি শেষ করবো, এটা আমার ফাইনাল স্লাইড। প্রথমত হলো এই ফলস কেসের ইস্যুটা একটু 3 মিনিট একটা ভিডিও দিয়ে আমি দেখাচ্ছি, কারণ এটার ভয়াবহতাটা আসলে আমরা যারা ভুক্তভোগী না, আমরা এক্সপ্লেন করতে পারবো না, এটা একটা অন্য জিনিস, এটা দেখে নেওয়াই ভালো। এখন যা প্রয়োজন সেটা হলো সরকারের পক্ষ থেকে অ্যাকশন। একটা হলো কি, যেটা হুমাও একটু আগে বললো, যে এই মামলাগুলোর একটা বিহিত করতে হবে। এরা জাস্ট নিঃস্ব হয়ে যাচ্ছে, একটা কোনো সিস্টেমে আসতে হবে। দিস ক্যানট কন্টিনিউ। হাজারে ফলস কেস ফাইলড আছে এক একজনের এগেনস্টে। দিনমজুর 2টা, মানে আমার অফিসে ঢোকার সময় উনি জুতা খুলে ঢুকছে। আর কেউ যদি আমার অফিস চিনে থাকে বুঝবে কেন এটা একটা হাস্যকর জিনিস, মানে দেয়াল থেকে চলতা পড়ে যাচ্ছে টাইপ অবস্থা, সেখানে তিনি জুতা খুলে ঢুকছেন। তাকে নিয়ে যে দুনিয়ার ফার্স্ট কেস দিয়ে রেখেছেন, সে এটা টানবে কীভাবে? টানতে পারছে না। কিন্তু আরেকটা হলো গিয়ে যে অ্যাগেন হুমা যেটা বলেছে, যে ফ্যামিলিদেরকে টাকাটার অ্যাক্সেস দেয়া, যারা তাদের গুম হয়ে গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়া, এটার জন্য কিন্তু শিবলি স্যার, মনু স্যার, ওনারা কিন্তু লতে কী পরিবর্তন আনতে হবে এগুলো সব লিখে দেয়া হয়েছে, ফরম্যাট করে দেওয়া হয়েছে যে কিভাবে কাজটা করতে হবে। এই জিনিসটা জাস্ট করলেই হয়ে যায়, মানে এই অবস্থায় আছে এখন, এটা জাস্ট চাইলেই হয়ে যাবে, কিন্তু কাজ করে দেওয়া হয়েছে। সো এটাও যদি একটু করা যায়, এটা পরিবারগুলোর জন্য খুব জরুরি। ওনারা মানে টাকা পয়সার কষ্টটা অনেক বড় কষ্ট। এছাড়া সরকার খুবই ভালো কাজ করেছে এই বছর এবং গত বছরে, যে বিভিন্ন ইউএন যে কনভেনশনগুলো, এগুলো যে সাইন আপ করা বা অপক্যাটে সাইন আপ করা, কিন্তু সেগুলোর ফলো আপ লাগবে, ইন দ্য সেন্স দ্যাট ট্রিটি অব্লিগেশন মিট করার ক্ষেত্রে এই যে ঝটিকা ইন্সপেকশনের যে ব্যবস্থা করে, এই জিনিসগুলো যদি আপনারা শুরু করে দিয়ে যান, তাহলে পরবর্তী কারো এসে ওটাকে নাই করে দেওয়াটা কঠিন। আপনারা শুরু ইনস্টিটিউশনালাইজ করে দিয়ে গেলে এটা দেশের জন্য অত্যন্ত ভালো হবে। গম্ভীর বিষয় যে লটা হচ্ছে, এটার বিষয়ে ওয়াইডার কনসালটেশন করলে ভালো হবে বলে আমরা রেকমেন্ড করছি। কারণ আমরা গতকাল আমি 3টা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, 2টা বাংলাদেশে, একটা বিদেশে। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখছি তাদের অনেক মতামত আছে যেগুলো আসলে কার্যকর হবে। তো ইউএনও এখানে বেশ কিছু মতামত দিয়েছে। সো ওয়াইডার কনসালটেশন সহযোগিতা করবে আমাদের বিশ্বাস। আরেকটা জিনিস আমরা বলছি, সেটা গতকালকে বিদেশি একটা গ্রুপের সাথে বসার পরে বুঝতে পারলাম, যে আমি ওখানে প্রেজ করছিলাম যে জুলাই মিউজিয়ামে খুব সুন্দর করে আয়নাঘরগুলো বানানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুম, অ্যান্ড আই ফেল্ট যে এটা মানুষকে হয়তো শিখতে সহযোগিতা করবে। তো ওনারা আমাকে একটা ওয়ার্নিং দিল যে অনেক সময় যদি রেপ্লিকাই শুধু এক্সিস্ট করে এবং অরিজিনালটা এক্সিস্ট না করে, তাহলে এটা অনেকটা অশউইৎজ আর জুলাই মিউজিয়ামের পার্থক্যটা আর কি, যে একটা বানানো একটা রিয়েল। তো
তো ডিনায়ালে সহযোগিতা করে। 10 বছর পরে যখন আওয়ামী লীগ ঘোরতর ডিনায়ালে নেমে যাবে তখন বলবে যে কই আসলটা তো নাই, তোমরা শুধু এগুলো বানিয়েছো। তো ওই আসলগুলোকে মেমোরিয়ালাইজ করার জন্য মিউজিয়াম করে ফেলাটা মানে এটা তো সহজ। যেখানে মাইকেল চাকমা ছিলেন এটা তো জানি আমরা কোথায় কোথায়, ব্যারিস্টার আরমান ছিলেন এটা তো আমরা দেখাই দিলাম কোথায় আছেন। এগুলোকে মিউজিয়াম করে ফেললেই হয়। এটা কিন্তু সরকার ক্ষেত্রে এই স্টেপটা নিতে পারে বা নেওয়া অত্যন্ত জরুরি। এবং ফাইনাল যে পয়েন্টটা আমি এন্ড করতে চাই সেটা হলো গিয়ে যে রিপারেশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এটা কেন দরকার এটা আসলে অ্যাগেন আমি মুখে বলবো না, আপনাদেরকে একটা মেন্টালি ইল বয়ের একটা ছেলের আমি 3 মিনিটের একটা ভিডিও দেখাবো, সেটাই আমার পরে আর কোনো বার্তা নেই। ছেলেটা কে ধরা হয় হলো 15-16 বছর বয়সে, 15 বছর বয়সে তাকে রাখা হয় হলো টিএফআইতে, অর্থাৎ র্যাব ইন্টেলিজেন্সের আন্ডারে। অকথ্য নির্যাতন করা হয় ওখানে। কেন করা হয় এটা এখনও কেউ বলতে পারে নাই, কোনো লজিক নাই, কোনো কেস টেস কিছুই পাওয়া যায় না ওর বিরুদ্ধে, কিন্তু করা হয়। এই পরিবারগুলোকে বা এই ছেলেগুলোকে বা এই মেয়েগুলোকে সহযোগিতা করতে হবে আসলে। আপনারা নিজে এই 3 মিনিট দেখলে বুঝবেন কেন করতে হবে। না করতে পারলে আসলে বিপ্লব ব্যর্থ, আর কিছু বলার নাই। সো আমি ভিডিওটাই শেষ হবে, তারপরে নিশ্চয়ই স্যার উইল টেক ওভার। Very good morning and assalamu alaikum to all of you. This discussion at this moment is very crucial because we are a year after the formation of the commission nearly, and also a year after the uprising in July and change of government, as well as a lot of other changes that have happened. Enforced disappearance for our office has been something that we have worked on since, I think, 2014 through the UN Working Group on Enforced Disappearances, who also made a visit in June to Bangladesh. They issued a technical note for the government. It's public, it's in English, but if people need, it can be translated. And the purpose of all of this is that this should not happen again, because this process should also lead to a guarantee of non-recurrence. In the process of truth and justice, as Justice Chaudhary said, that there are 4 pillars to transitional justice. The first is getting to know the truth, the second is justice, the third is reparations, and the fourth is the guarantee of non-recurrence. And all 3 pillars contribute to the guarantee of non-recurrence. One of the guarantees of non-recurrence is also going forward the kind of law that government of Bangladesh makes. And there I would say that the progress has been slow. And there are some challenges with the drafts that we have seen. I would like to urge upon the interim government, as we have at least one advisor present in the room, to dissociate some issues from the law. One of the issues that should be not waiting for the law is an executive order that could help victims to access their property, their bank account, those who have not been fortunate enough to come back. This does not need to wait for legislation. The second issue that can help many victims who have been fortunate enough to come back alive but have court cases against them, and they have to go 3 times, 4 times. A lot of these cases are fabricated. If there can be a special tribunal which can expedite these cases to resolve them. These would be 2 things that would be the legacy of this government to help the victims in a very practical term. Lastly, on the issue of lawmaking, I received a draft from Ministry of Law, Justice and Parliamentary Affairs about 3 days back. And there are some concerns that I want to put out here for discussion, because the definition of enforced disappearance is not in line with UN definition. It says government official, but we know that for committing enforced disappearance, you don't have to only be a government official. Government officials can get it done by non-state actors. There are other, so when we say official, it really limits the people who will come under scrutiny. The second and bigger challenge, which from HCHR's point of view, is lack of clarity on command responsibility, because we all know that unless we break the chain of command in carrying this out, it is very likely that these practices will not leave Bangladeshi system.
And while there is death penalty, which is a very attractive issue for just getting public, getting public excited, or people saying, oh, that's great that there's death penalty. But the procedure that has been laid out there does not really convince us that this will lead to conviction. To get death penalty, you first need to have conviction. And when the victim and the state has to provide additional evidence of willfully committing the crime, who will know the will of a person? And how will we know the will of a person? Therefore, I would caveat that we should not only get with the highest punishment, we should look at the practicality of whether something can lead to conviction or not. Even if the punishment is lower, but there should be possibility of people being convicted. So these are the challenges that I wanted to put out for this group of experts who are present here, some from their experience, others from through their work. I welcome you all on behalf of OHCHR to be here, part of this discussion that the Commission of Inquiry has very kindly organized at a very timely moment for all of us to see what is the future of this, the problem that we had in the past, and how will we address it in the future. Thank you. আমি সবার বক্তৃতা শুনছিলাম, আসলে আমার বলার খুব বেশি প্রয়োজন নেই, আমার আসলে কাজ করার ব্যাপার। আমি সর্বশেষ বক্তা যেটা বললেন তার সাথে একমত, যে এখানে যারা রাজনীতিবিদ বা বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছেন যারা সামনে ক্ষমতায় আসবেন বলে ধারণা করা যায়, বা সরকারি দলে থাকুক বা বিরোধী দলে থাকুন, তাদেরকে এই আলোচনাটা শোনানোটা জরুরি। কারণ তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে কি ঘটে গেছে এবং এটার বিচার না হলে বাংলাদেশে আবার কি আসতে পারে, এই জিনিসটা তাদেরকে জানানো অসম্ভব জরুরি। আমি মনে করি যে আমাদের উপদেষ্টাদের যেমন জানা দরকার, ঠিক একইভাবে বা তার চেয়ে বেশি তাদের জানা দরকার। কারণ এই উপদেষ্টা পরিষদের মেয়াদ ফেব্রুয়ারির পরে শেষ হবে, তারপরে তারা দেশের দায়িত্ব গ্রহণ করবেন। তারা যদি এইটার গ্র্যাভিটি বুঝতে না পারেন, এইটার ব্যাপারে তারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে বাংলাদেশ যে কারণে এত রক্ত দিয়ে বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন আনলো, সেই অর্জনটা ব্যর্থ হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। সবার মধ্যেই, সবার আলোচনার থেকেই এক ধরনের ফ্রাস্ট্রেশন বা এক ধরনের আশঙ্কার কথা কিন্তু আছে, যে কোন জায়গাটায় গিয়ে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমরা প্রথম থেকে যেটা বলার চেষ্টা করেছি, যে অপরাধীর পরিচয় শুধুমাত্র সে একজন অপরাধী, তার পরিচয় হতে পারে না যে সে কত বড় সংস্থায় কত বড় অফিসার, কত বড় কর্তা, তার কয়টা স্টার আছে, কয়টা র্যাঙ্ক আছে, কয়টা ফাইল আছে, এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। এটাই আইনের শাসন এবং সভ্যতার মূল কথা। সেই জন্য আমরা অনুরোধ করব যে এই বিষয়টাকে খুবই স্ট্রংলি পাবলিকলি আনতে হবে, যে যারা অপরাধী তাদের দায় কারোরই গ্রহণ করা উচিত নয়। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী, কোনো সংস্থা, কোনো বাহিনী, কোনো এজেন্সি, কোনো দল, কোনো মত, কারোরই তাদের দায়িত্ব নেওয়া উচিত নয়। আইনের শাসন, মানবাধিকার এবং সভ্যতা, জাতির সত্তাকে রক্ষা করতে হলে অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। কারণ যারা আজকে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন বা করবেন, তাদের মনে রাখতে হবে তারাও একই রকমের সিচুয়েশনের মুখোমুখি কিন্তু হতেই পারেন। এবং এই ধরনের কোনো অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টাটাও কিন্তু এই অপরাধের বিচারকে বিঘ্নিত করার একটা প্রচেষ্টা, যেটাও একটা অপরাধ আইনগতভাবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে সবচাইতে বড় যিনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন অন্য যারা কেউই যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যান, তাদেরকে কিন্তু আর কিছুই বলার সুযোগ থাকবে না বাট অ্যান অপরাধী। সেই জন্য আমাদেরকে যত চ্যালেঞ্জই থাকুক, যত বিঘ্ন থাকুক, ভয়ভীতি থাকুক, সবচেয়ে বড় ভয়ের সময়টা তো আমরা অতিক্রম করে এসেছি। সুতরাং যত চ্যালেঞ্জেস থাকুক, জাতি যেহেতু আমাদের প্রতি একটা এন্ট্রাস্টমেন্ট রেখেছে, গুম কমিশনের প্রতি এক ধরনের এন্ট্রাস্টমেন্ট আছে, বিচারিক সংস্থাগুলো তাদের প্রতি এক ধরনের এন্ট্রাস্টমেন্ট আছে, তাদের সেই এন্ট্রাস্টমেন্টকে রক্ষা করতে হবে বিশ্বস্ততার সাথে, তাদের উপরে অর্পিত দায়িত্বটা পালন করতে হবে। যেটা দরকার, যেটা এখন আমরা নতুন বাস্তবতায় আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, এই চিন্তাগুলো যদি আমাদের করতে না হতো খুব ভালো হতো। সেটা হচ্ছে যে ডিসেম্বরে ইলেকশন হবে, নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর না হয়, কেন এই চিন্তাটা আমাদের করতে হচ্ছে?
এই চিন্তা থাকলে তো আমাকে দেখেন আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে নতুন গভর্নমেন্ট আসলে এই প্রসিকিউশন টিম বা এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না, তার মানে আমাকে একটা হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে তাহলে আমি কত দূর যেতে পারবো, আমি তাহলে কিছু কাজ আমাকে শেষ করে যেতে হবে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করার দরকার ছিল তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, আমাকে অনেক বেশি হ্রাস করতে হচ্ছে। গুমের যে গ্র্যাভিটি, যে বিস্তৃতি, এই জায়গায় এই বিচারগুলো করার জন্য যে পরিমাণ সময় দরকার এতটুকু সময় কিন্তু গুম কমিশনও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। এখন আমাকে যদি আমরা অন্তত চার্জশিটগুলো দিয়ে যেতে না পারি তাহলে এটা বড় ধরনের ব্যর্থতা হবে। কিন্তু দেখেন যে এই 1800+ গুমের ঘটনা এবং এগুলোর যে শাখা প্রশাখা আছে এগুলো কি নিখুঁতভাবে এই কয়েক মাসের মধ্যে বের করা সম্ভব? প্র্যাকটিক্যালি তো সম্ভব না, কিন্তু এই অসম্ভব কাজ আমাদেরকে করতে হচ্ছে এই আশঙ্কার থেকে যে পরের গভর্নমেন্ট যদি কোনো কিছু না করে, তাহলে এই যে পরের গভর্নমেন্টে যারা আসবেন তাদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে কেন তাদের এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। সানজিদা ইসলাম তুলির পরিবার, তার পরিবারের সদস্য যাদেরকে হারিয়েছেন ওই সময়ের, এখন তারা যদি বুঝতে না পারেন যে তার অ্যাগুনিটাকে অ্যাড্রেস করতে হলে এই বিচার প্রক্রিয়া আগে নিতেই হবে, সেটা যদি তারা বুঝতে না পারেন, এর চেয়ে বড় দুর্ভাগ্য জাতির জন্য আর কিছুই হবে না। তো আমি খুব লম্বা বক্তৃতা দিব না, আমাদের কথা হচ্ছে যে আমরা যতক্ষণ দায়িত্বে আছি অথবা আমাদের বিবেক বুদ্ধি কার্যকর যতক্ষণ আছে, আমরা আমাদের বিবেক বুদ্ধি প্রয়োগ করে আইন অনুযায়ী, জাতির এন্ট্রাস্টমেন্ট অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাব। যত ধরনের বাধাই আসুক, এই বাধা ইনশাল্লাহ আমাদেরকে অন্তত দায়িত্বচ্যুত করতে পারবে না, আমরা এটা করে যাবই। একইভাবে গুম কমিশনও সেটা করে যাচ্ছেন সকল বাধা সত্ত্বেও। কিন্তু আমরা আহ্বান রেখে যাব এবং যারা গুম পরিবার আছেন, যারা সার্ভাইভার্স আছেন, তারা শক্তভাবে ওই সময় দাঁড়িয়েছেন, ভয় পাননি, এখনও দাঁড়াবেন। যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এই বিচার করতে হবে বাংলাদেশের স্বার্থে, এই জাতিসত্তাকে রক্ষার স্বার্থে, আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে। নইলে এই যে ইনসার মতো নতুন প্রজন্মের যারা, তারা জেনারেশন টু জেনারেশন কথা বলে যাবে, কাজের কাজ কিছু হবে না, এটা হয় না। ভয়ের সেই শৃঙ্খল, ভয়ের যে বাতাবরণ ছিল যেটা কখনো ভাঙা যাবে না মনে করা হতো, সেটা কিন্তু আমাদের এই জেনারেশন ভেঙে দেখিয়েছে। সুতরাং আরেকটা নতুন বাতাবরণ তৈরি করে কোনো লাভ আছে বলে আমি মনে করি না। যারা এটা করার চেষ্টা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের মানুষ এই শৃঙ্খল ভাঙতে শিখেছে। সুতরাং এই ধরনের হাইপ তুলে কোনো অপরাধীকে কেউ বাঁচানোর চেষ্টা করা উচিত নয়। তাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে, নিরাপদ ভবিষ্যতের স্বার্থে এই কাজ আমাদেরকে করতে হবে। এই জায়গায় কোনো এক্সকিউজ আমরা দিব না, এক্সকিউজ গ্রহণও করব না। আমরা আমাদের লক্ষ্যপানে এগিয়ে যাব। এইটা এই শহীদদের প্রতি, এই আহতদের প্রতি, এই গুমের শিকার যারা ছিলেন তাদের রক্তের প্রতি, তাদের যে উপর দিয়ে যে ট্রমা গেছে সেটার প্রতি আমাদের অঙ্গীকার, সেটার প্রতি আমাদের দায়বদ্ধতা, নইলে আমরা বেঈমান হিসেবে চিহ্নিত হব। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা যা করছি সেটা নিয়ে এগিয়ে যাব, আপনারা পাশে থাকবেন শুধু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। You know, since the inception of the commission, we have been, the more we get dumbfounded and nonplussed at the extent of the brutalities, we are dehumanized and demonized by the high command of the immediate past Hasina-led administration. You see, enforced disappearance is more terrifying than death. In case of death of a person, his family members can mourn his death and perform his funeral rites. But in case of a victim of enforced disappearance, his family members are naturally in the dark about his whereabouts. They are often left suspended in a void of uncertainty, torn between hope and despair, and burdened with a social stigma. You see, the judiciary failed to play a proactive role in curbing human rights abuses, including enforced disappearance. Enforced disappearance of the victims during the immediate past regime took place in a widespread and systematic manner. There is no gainsaying that fact. Had the judiciary been alert and responsive
to the fundamental rights as enshrined in Part 3 of the Constitution, the offense of enforced disappearance could have been curbed to a significant extent. As you know, the judiciary is the guardian of justice, the shield of the vulnerable, and the compass of democracy. But regrettably, the judiciary signally failed to protect the fundamental rights of the people during the period under reference. The best guarantee of justice, in my humble view, is the personality, efficiency, impartiality, and boldness of the judge concerned. I have the firm conviction that by dint of his unquestionable integrity, impeccable impartiality, profundity of knowledge, and towering personality, a judge can still command unqualified, unwavering, and unflinching respect from the people in general and the members of the bar in particular. A judge should treat every case, whether involving the Prime Minister or a man in the street, with equal vigor and fervor. As the judges don their robes every morning, they should remember the words of the Constitution. The Republic shall be a democracy where all fundamental rights shall be guaranteed. This guarantee should begin with the judges. Let us build a judiciary where a garment worker in Sylhet, or a street vendor in Dhaka, or a rickshaw driver in Kulla can alike say, we trust the court, we trust the judiciary. The journey is strenuous, arduous, taxing, demanding, and exacting, but the reward is immeasurable. You know, truth-seeking is the main job of the Commission. This is one of the key elements of transitional justice. The other elements of transitional justice are prosecution of the alleged perpetrators of enforced disappearance, reparations are to be paid to the victims and the members of the affected families, and they must be rehabilitated and integrated into the mainstream society. Last but not the least, there must be institutional reforms by making necessary amendments in the relevant laws. OHCHR এর এবং ঢাকা অফিস এবং গুম কমিশনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি, এটা তো একটা চলমান পরিস্থিতি ছিল, এখনো শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত গুমের ভিকটিমরা ফেরত না আসেন ততক্ষণ পর্যন্ত গুমের বিষয়টা চলমান থাকে। মানবতা বিরোধী অপরাধ বিচারের চেষ্টা হচ্ছে, আমাদের প্রসিকিউটর আছেন, কিন্তু সমস্ত এভিডেন্সগুলো থাকার পরেও অনেক বাধা থাকে, যে বাধার সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। আমাদের গুম কমিশন অসাধারণ কাজ করেছে, 2টা রিপোর্ট দিয়েছে, 3য় রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্টই কিন্তু সব শেষ হবে না, এবং তারাও সব শেষ করতে পারবেন বলেও মনে করি না। নাগরিক সমাজের কাজ থাকবে অনেক বেশি এর পরেও। বাংলাদেশের বিচার প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছিল, এবং আমরা অনেকেই সেটা তার অবস্থার স্বাদ গ্রহণ করেছি। বিচার প্রক্রিয়াকে আবার দাঁড় করানো, বিচারগুলো করা, এবং যেটা নাবিলা বললেন যে অ্যাকচুয়াল ডিটেনশন সেন্টারগুলোতে, আয়নাঘরগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলেও এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর যদি সেটা রক্ষা করতে না পারি তাহলে শুধু রেপ্লিকাতে কাজ হবে না। বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, কিন্তু এইবারের 15.5 বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং অনেক ভয়াবহ। এর পরিণতি 36 দিনে আসলেও এর পিছনের ইতিহাস অনেক লম্বা।
হাজার হাজার মানুষের রক্ত এবং তাদের নির্যাতনের ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। আমি বিশ্বাস করি এবং জোরালোভাবেই মনে করি যে OHCHR এর ঢাকা যে মিশন এবং গুম কমিশনের যৌথ উদ্যোগে আমাদের বাংলাদেশের মানুষকে, যারা নির্যাতিত হয়েছিলেন, গুমের শিকার হয়েছিলেন এবং অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের বিচার প্রাপ্তির ক্ষেত্রে একটা পথ দেখিয়ে দিয়ে যাবেন, যেটা শুধু দুটা ট্রাইব্যুনালেই আমি বিশ্বাস করি এটার সমাধান হবে না। চিফ প্রসিকিউটর ভাবতে পারেন যে আরও ট্রাইব্যুনালের প্রয়োজন আছে কিনা। উপদেষ্টা আছেন এখানে, আইন উপদেষ্টা বিচার করবেন। তবে সব শেষে যে কথাটা বলবো, আমি মনে করি আইন উপদেষ্টা এটা সিরিয়াসলি দেখছেন, কারণ এই আইনটা নিয়ে উনি অত্যন্ত কঠিনভাবে লেগে আছেন। এখানে যে দুটা প্রশ্ন বলা হলো, যে যারা এখনো গুমের ভিকটিমরা মামলা টেনে বেড়াচ্ছে, এটা ভেরি সিরিয়াস ইস্যু, এটা আমরা অবশ্যই দেখব। আর আরেকটা হচ্ছে যে ভিকটিম ফ্যামিলিগুলোর তাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস করা, এটাও আশা করছি দ্রুতই সমাধান হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে গ্রামে গেলে যখন যেরকম কষ্ট লাগতো, অনেকটা সেরকম কষ্টই লাগছে আজকে যখন ডকুমেন্টারিগুলো দেখছিলাম। আমাদের কাছে আপনাদের অনেক 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 প্রত্যাশা ছিল। আমরা যে সমস্ত প্রত্যাশা মেটানোর ক্ষেত্রে তেমন বাধা পাইনি, সেগুলো কিন্তু আমরা করেছি। আমরা যেখানে UN মিশন একটা স্ট্যাবলিশ করেছি, তার অন্যতম লক্ষ্যই হচ্ছে, যেটা চুক্তি হয়েছে ইউনাইটেড নেশনসের সাথে আমাদের, অন্যতম লক্ষ্য হচ্ছে যে যাতে আপনার এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে, অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম স্ট্যাবলিশ করা। আমরা সরকারে আসার পর খুব দ্রুত আমরা যে এনফোর্সিস অ্যাপিয়ারেন্সে কনভেনশনটা আছে সেটা স্টেট পার্টি হয়েছি। আমরা গুম বিষয়ক যে কমিশন আছে সেই কমিশনটা গঠন করেছি এবং আমি আদিল ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই, আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা, গর্বের জায়গা, প্রশংসার জায়গা হচ্ছে গুম কমিশন যেভাবে কাজ করছে। আমার সাথে আপনাদের সবসময় দেখা হয় না, বলতে পারি না, আমরা মানে অভিভূত এবং নিশ্চয়ই জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। কী পরিস্থিতিতে কাজ করছেন আমরা সেটা জানি। আরটা হচ্ছে ল করার ক্ষেত্রে আমরা এগিয়েছি। তো কয়েকটা জিনিস খুব সিরিয়াস। একটা হচ্ছে ফলস কেস, খুবই খারাপ লাগলো শুনে। আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, আমরা এ পর্যন্ত প্রায় 20,000 ফলস কেস উইথড্র করেছি, মানে যেগুলি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। 20,000 প্রায়, 90,000 প্লাস এরকম। তো এখানে আমরা যখন মামলা উইথড্র করতে গেলাম, তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উইথড্র না করি, কারণ তাদের আশঙ্কা আছে ধরেন জঙ্গি মামলাতে যে 100 জনকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয়, তাদের আশঙ্কা হচ্ছে ওর মধ্যে অন্তত 5 থেকে 10 জন সত্যি জঙ্গি, আর 90 জন হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মিথ্যাচারের জঙ্গি আর কি। তো সবসময় একজন মুক্তি পাওয়ার সাথে সাথে, মানে আমার এখানে যে কত এমবেসি আসে আপনাকে বোঝাতে পারবো না কেন উনি মুক্তি পেল, তার চেয়ে তো জঙ্গি ছিল, জঙ্গি লিস্ট, আমাদেরকে বিভিন্ন বাহিনী এজেন্সির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়, জঙ্গি লিস্ট, এদেরকে ছাড়া যাবে না। সেজন্য আমরা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো খুব দ্রুত করে যাচ্ছি, ওইটার জন্য যাতে আটকে না থাকে। আজকে নাবিলার কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, নাবিলা তোমাদের কাছে যদি একদম কংক্রিট কনফিডেন্স থাকে তোমাদের যে এটা ফলস কেস, আমাদের কাছে আসলে আমরা আলাদা ভিত্তিতে, আমরা ভেবেছিলাম সন্ত্রাস বিরোধী আইন আর হত্যাকাণ্ডের যে মামলা আছে এগুলো আমরা পরে ধরবো, আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব, নাবিলা আমার সাথে যেদিন দেখা করবে সেই দিন কাজ শুরু হবে, আমি আলাদা লোক দিয়ে দিব সেই মামলাগুলো উইথড্র করার ব্যাপারে। বাট নাবিলা তোমাদেরকে খুব কনফিডেন্টলি কাজটা করতে হবে। একটা যদি ধরো তোমরা 30-50টা লোকের নাম, 50টা কেসের নাম দিলা, তার মধ্যে একটা যদি ভুল হয়ে যায় তখন কী ধরনের প্রেশার আসবে, তুমি প্রেশারে কাজ করে তুমি জানো, বলবে জঙ্গিকে ছেড়ে দিচ্ছি আমরা ফলস মামলা বলে। সো প্রচণ্ড স্ক্রুটিনি করে তোমরা 100% দায়িত্ব নিয়ে আসো, অবশ্যই আমরা করব। আর ইনহেরিটেন্সের ব্যাপারে আমি এত বেশি সিরিয়াস যে তোমরা যে আইনটা করে দিয়েছিলা যে স্যারের নেতৃত্বে, আদিল ভাই আমাকে সাথে সাথে ইয়ে করেছে, ওখানে কিন্তু ছিল 5 বছর পরে দাবি করা যাবে, আমরা বলেছি সাথে সাথেই দাবি করা যাবে, যেদিন গুম হিসাবে মামলা হবে কমিশনে হোক সাথে সাথে দাবি করা যাবে বলেছি। কিন্তু এটা তো ড্রাফট ল, ভেরি ইম্পর্টেন্ট ল,
এবং আমাদের হুমা আছেন, হুমারা আমাদেরকে অনেকগুলা কমেন্ট পাঠিয়েছেন। হুমা যে কমেন্টগুলো দিয়েছেন এটা ইউনাইটেড নেশনস, ফ্রম এ ইউনাইটেড নেশনস বডি উই রিসিভ সাম কমেন্ট। Some of the comments actually we cannot do justice to those recommendations. For example, they have spoken against trial in absentia. It's not possible given the circumstances prevailing in Bangladesh. And they spoke for actually are good for abolition of death sentence. I mean, apart from these two recommendations, we'll of course take account of other recommendations very seriously. We are planning to hold a meeting, consultation, খুব দ্রুত। আমরা will invite the whole disappearance commission. আমরা সানজিদাকে ডাকবো, আমরা গুমের ভিকটিম পরিবারগুলোকে ডাকবো। আমরা ড্রাফট লটা নীতিগতভাবে একটু তাড়াহুড়া করেছি, কারণ 30 তারিখ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ডে ছিল। এটা আমাদের খুব একটা মানে খুব এই ডেটটার দিকে তাকিয়ে করেছি, বাট দিস ইজ নট ফাইনাল ল। আমাদের এরকম নজির আছে, নীতিগতভাবে পাস হওয়ার পর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা 1.5 মাস 2 মাস কনসালটেশন হয়েছে। আমি শুধু একটু বলে রাখি আপনাদের, আমরা কিন্তু 2টা কনসালটেশন করছি। সানজিরা আপনিও ছিলেন কনসালটেশনে। আমরা 2টা কনসালটেশন করেছি, মিনিস্ট্রির মধ্যে আরও একটা কনসালটেশন করেছি, আমরা গুম কমিশনকে পাঠিয়েছি, আমরা হুমার কাছে পাঠিয়েছি। আমরা প্রয়োজন হলে আরেকটা কনসালটেশন করব। কনসালটেশন এই সাংবাদিকদিকে করাচ্ছি না, ওটা হয় না। আমরা মিনিস্ট্রির মধ্যে বিভিন্ন গ্রুপের সাথে কন্টিনিউয়াসলি বসা শুরু করব। আমরা 2টা অমূল্য ফিডব্যাক পেয়েছি। একটা হচ্ছে গুম কমিশনের, আমরা কিন্তু গুম কমিশনের ম্যাক্সিমাম 90% রেকমেন্ডেশন রেখেছি। আমরা যখন পাশাপাশি বসবো আমরা বুঝতে পারবো। আর হুমারা যেগুলি পাঠিয়েছে, কিছু জিনিস আমাদের দেশে কনটেক্সটে রাখা সম্ভব না, কিছু জিনিস অবশ্যই বিবেচনার স্কোপ আছে। সেটা আমরা খুব সিনসিয়ারলি আলোচনা করব। এটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। এই আইনটা আমরা একটু দ্রুত কেন করতে চাই আমি আপনাদের বলি। এই আইনে তো আমরা এই গুমের ব্যাপারে দায়িত্ব, ইনভেস্টিগেশন ক্ষমতা হিউম্যান রাইটস কমিশনকে দিব, ফলে হিউম্যান রাইটস কমিশন আইনটাও করতে হবে। এখন আমরা যদি একটা কমিশন আর হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি স্ট্যাবলিশ করে না যাই, এই কাজটাকে আমরা পরে সরকার উপর রাখবো বলেন? এটা তো আমরা করতে পারি না। সেই জন্য একটু তারা অবশ্যই আছে যে অপারেশন শুরু করুক। এই যে নাবিলা বললো যে কয়েকটা যখন গুড এক্সাম্পল সেট হয়ে যায়, যেমন হিউম্যান রাইটস কমিশনার যখন হবে, তারা যদি স্টেট আমাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়, আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে, ভেরি মাচ মানে ইট উইল বি ভেরি গুড বিগিনিং। হিউম্যান রাইটস প্রতিষ্ঠান, গুম কমিশন প্রতিষ্ঠানের কাজই তো হবে সরকারের বিরুদ্ধে বলা। তো সরকারের বিরুদ্ধে বলা, সরকারের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার মতো লোককে যদি আমরা অ্যাপয়েন্ট না করি, পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। সেই জন্য একটু তাড়াহুড়া করতে চাচ্ছি। আর নাবিলা আমাকে একটু বলো তো যে ইনহেরিটেন্সটা ওই লটা হওয়ার আগেই কি করার স্কোপ আছে স্পেসিফিক্যালি। তুমি একদিন আসো, জাস্ট এই সপ্তাহে আসো, স্পেসিফিক্যালি যদি শুধু আলাদাভাবে এটা করার থাকে সাথে সাথে আমরা করে দেবো, যদি আমাদের ল মিনিস্ট্রি কিছু করার থাকে। আর আরেকটা কথা আমি বিশ্বাস করি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি, আমার ধারণা, আমি সরি এটা বলতেছি, আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি, আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত। যারা ভালো লোক আছে তারা অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত। গত 1 বছরে কত কিছু যে দেখলাম, জীবনটা এত জটিল মনে হতো না। হাসিনা ছিল প্রচণ্ড অত্যাচারিত ছিলাম, অনেক অনেক বুকের ভিতর ক্রন্দন ছিল, মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না। কিন্তু মানুষ যে এত জটিল এটা তখনও আমার এত মনে হতো না আর কি।